আপনার কারাগারে যদি টেলিভিশন আছে গত 20 বছর যাবত, তো কারাগারে যদি টেলিভিশনে ডিশ কানেকশনটা দেওয়া দেয় কী হতো, সবার সময়টা খুব সুন্দর কাটতো, দেশ দুনিয়া করবো। কিন্তু এই যে আগে টিভি ছিল না, এখন টিভি দিচ্ছি, বিটিভি তো দেখছি, আর কি দরকার, ওই জায়গাতে আছে। কিন্তু ডিশ কানেকশনটা দিয়ে দেয় কারাগারের, কিন্তু বন্দীদের সময়টা সুন্দর কাটে। ওয়াসিম কুমার উকিল যেটি গোলাম আল্লাহ রানী বলছিলেন, তার কথার অর্থ হচ্ছে দিল্লিকে অস্বীকার করে রাজনীতি চলবে না বাংলাদেশে, দিল্লি আছি আমরা আছি, তার প্রতিফলন কিনা? আসলে হ্যাঁ, আমরা যে ইলেকশন করছি নিজেরা, আমরা আমাদের অভিজ্ঞতা আর কি, মানে একদম শেষ প্রচারণাটা হয় এরকম যে এখন এটা আপনাদের ব্যাপার, অসীম কুমার উকিলকে ভোট দিবেন কি দিবেন না। অসীম কুমার উকিলকে ভোট দিলে সে নামাজে জানাজায় আসতে পারবে না, এরকম। অথচ ওই আব্দুল করিমকে দিলে সে জানাজাতে এসে হাজির হবে, এটা আপনার বিবেচনার বিষয়। ধর্মকার্ডটা বাংলাদেশে সাংঘাতিকভাবে ব্যবহৃত হয়, এবং এটা মানে দেখেন এই হাজার বছরের ইতিহাস ঘাটলে এটার শুরুটা কিন্তু ব্রিটিশ শাসনামল আর কি। ব্রিটিশরা একদম চাণক্যর বুদ্ধি দিয়ে, টু নেশন থিওরি দিয়ে জায়গাটা তৈরি করে দিয়ে ছাড়িয়ে দিয়ে গেলো। আমরা আজও এটার পেছনে আবর্তিত হচ্ছে। এগুলি তো ভালো জিনিস। আপনি যদি একবার ভারতবর্ষ ঘুরতে পারেন, না সারা পৃথিবী ঘুরতে হয় না, সারা ভারতবর্ষ ঘুরলে জিওগ্রাফিক্যালি, হিস্টোরিক্যালি, সায়েন্টিফিক্যালি, ইকোনমিক্যালি, যে দৃষ্টিকোণ থেকে বলে নাকি ভারত সবচেয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র। সেখানে চেঞ্জে যেত মানুষ। দার্জিলিং আগে বাংলা সিনেমা, এখনও উত্তম সুচিত্রার ঘটনা দেখা যায় চেঞ্জে। তো সুন্দর, আপনার ফুটপাতে বসে খান এখনও। আমি মাসখানেক আগে গিয়েছিলাম আর কি, মানে আমি 1980 সালে ফুটপাতে বসে খাওয়ার যে মানুষগুলো দেখেছিলাম, এইবারও মনে হলো এটা তাই, এখনও এরকমই আছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, চাকরিজীবী যা আছে আর কি, তো সব লাঞ্চটা ফুটপাতে বসে করছে উইথ ফুল স্যাটিসফ্যাকশান। পেটে বুটবুটানি হবে না। আপনি ঢাকা শহরে যত দামি হোটেলেই খান না কেন, ওটা ভয় থাকে এই জায়গা কি হচ্ছে। মানে এই যে জায়গাগুলি তৈরি হয়েছে দেখার মতো জায়গা। সেখানে দুধে দেওয়া হয় না, ভেজাল দেওয়া হয় না, তেলে ভেজাল দেওয়া হয় না, না না না, এই জন্য খাবারে ফুড অল্টারেশন নেই না। সেখানে এই জায়গাগুলিকে নিয়ে আপনি আগাবেন। আমাদের এখানে বারবার ব্যর্থ হয়ে করছে। ধরুন ভারত একটা রাষ্ট্র, সিন্স 1947 সামরিক শাসন আসেনি, ইমার্জেন্সি এসেছে, কিন্তু সামরিক শাসন আসেনি। অর্থাৎ কনস্টিটিউশন সাসপেন্ড হয় নাই কখনো। এটা বড় ব্যাপার। এই জন্যই ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সমাদৃত বা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। আবার ভারতে যখন ধর্মান্ধতা আসে আর কি, তখন উপমহাদেশ থেকে শুরু করে সর্বত্র এটার প্রভাব পড়ে। এই যে এই জায়গাগুলি মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু তারা, এবং সেটা বন্ধু কি আপনার 1 কোটি মানুষকে খাওয়া হয়েছে। ভারতকে 71-এর অর্থনীতি এটা পারমিট করে না। আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছি, কি হিমশিম খাচ্ছি, বুঝি আমরা কত দানে কত চাল। ওরা দিদেন 1971-এ 1 কোটি শরণার্থীকে। তখন বাংলাদেশে তারা গরিব ছিল। হ্যাঁ, বাংলাদেশ থেকে তারা মানে প্রতিটা সূচক অর্থনীতির সেই প্রচণ্ড শীতে, আমি শরণার্থী হিসাবে ছিলাম আর কি, প্রচণ্ড শীতে প্রতিজনকে 3টা করে কম্বল দিয়েছে। আমরা তো 71 কম্বল চিনি না, শরণার্থী হিসেবে যখন কম্বল দিচ্ছে, কোথেকে আসলো, কী বিষয়, কীরকম লাগে, এটাকে প্র্যাকটিস করতে সময় লাগে। কিন্তু তারা, ভারতের দিদেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু শরণার্থী শিবিরে গেছেন। রেড ক্রসের যে ভূমিকা ছিল আর কি, ওয়ার্ল্ড রেড ক্রস শরণার্থী শিবিরগুলিতে যেভাবে ওষুধ দিয়েছে, আমার চোখে এখনও ভাসে। এই সব কিছু মিলে আমাদের একটা বন্ধু রাষ্ট্র তারা আর কি। সেক্ষেত্রে বন্ধু যখন বলে তখন সব কিছুই উদাহরণযোগ্য। আমাদের দেখা হলো ভারতের পশ্চিমবঙ্গ হলো বাম রাজনীতির একদম খুঁটি, এখন তো তৃণমূল কংগ্রেস। আজকের প্রজন্মের ফার্স্ট টাইম ভোটার, সেকেন্ড টাইম ভোটাররা এরা তৃণমূলের। এরা আমাদের দেশের ছেলেমেয়েরা এইভাবে ডেভেলপ আপ করছে। বিজেপি প্রথম সরকার গঠনের পর বললো না বিএনপি প্রশাসনে মিষ্টি বিতরণ হয়েছে, এটাই স্বাভাবিক ছিল। তো বিজেপির তো এখানে মিষ্টি খাওয়ানোর লোক ছিল না, তখন তৈরি হয় না, এখন হয়েছে আর কি। ফলে বিএনপি আবার বিজেপির খুব বন্ধু মানুষ তা না, কংগ্রেস আউট হয়েছে, আচ্ছা একটু ফুর্তি ফার্তা করি, দেখা যাক না কী হয়। বিষয়গুলি এরকম ছিল। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের
যে চর্চাগুলি সেগুলি আমরা এই হিন্দু আইন খুব কঠিন আইন না, উত্তরাধিকার নাকি, আমরা এটা পরিবর্তনের জন্য কিছু কাজকর্ম করছিলাম। ইন 1965 ইন্ডিয়াতে এই হিন্দু আইন যুগোপযোগী করা হয়েছে এবং অলমোস্ট ব্রিটিশ আইন 1965-এর ভিতরে ভারতের সবগুলো যুগোপযোগী করে ঠেলে সাজানো হয়েছে। আমরা আজও এগুলি যে তিমিরে ছিল অলমোস্ট সেই তিমিরই রয়ে গেছে বলা চলে। যুগোপযোগী আইন প্রণয়ন করাটা তো খুবই দরকার, কিন্তু পার্লামেন্টেও আমরা এমন সমস্ত বিষয় নিয়ে আইন প্রণয়ন করা নিয়ে ব্যস্ত থাকি যেটা ঠিক এখন আমার মাথার উপর এসে পড়েছে, করতেই হবে আর কি। ইন দ্য লং রান সব কিছু চিন্তা ভাবনা করে যুগোপযোগী করে আইন প্রণয়নগুলি করা সম্ভব আজও হচ্ছে না। ফলে এটা খুব বড় টাস্ক, এবং সেই ক্ষেত্রে এই যে চলো দিল্লি চলো বা ভারত বিরোধিতার নামে কাপড় পুরানো, পরে পদ্মা মেঘনা যমুনার থইয়া আমরা সমস্যা আছে, 54টা অভন্য নদীর উৎসমুখ সেখানে, আমরা তিস্তা নিয়ে সমস্যা আছে, চেষ্টা করছি। আন্তর্জাতিক আঙ্গিনা তো খেলাধুলা আছে, চীন বলে টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে দেয়া দেয়, ভারত আবার পিছন দিয়ে ঠানে রাখো, বুঝে নাও কী করবে না করবে, অনেক কিছু আছে। এটাকে মানে আমরাও বলি আর কি যে বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কলকাতায় গিয়েছিলেন। ঢাকা এয়ারপোর্টে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি এটা কী করলেন গঙ্গার পানি বন্টনে, তখন উনি বলছিলেন যে এটা তো ভুলেই গেছি। না, এগুলি বলি আমরা, কিন্তু সমস্যা তো তারও আছে, আমাদেরও সমস্যা আছে। অভিন্ন নদী তিস্তা একটা মাত্র জায়গা, যে জায়গাটা আমরা সলভ করতে পারি নাই। কি হয় বর্ডারে যদি বিএসএফ নিরস্ত্র থেকে ডিউটি করে, কারাগার শীর্ষ সন্ত্রাসীদের পাহারাদার হচ্ছে না লাঠি হাতে কারারক্ষীরা? হ্যাঁ, এগুলি একটু মানে কিন্তু ট্র্যাডিশনাল চিন্তার থেকে বের হয়ে কেউ আসতে চায় না। আপনার কারাগারে যদি টেলিভিশন আছে না, গত 20 বছর যাবৎ, তো কারাগারে যদি টেলিভিশনে ডিশ কানেকশনটা দেওয়া দেয় কী হতো? সবার সময়টা খুব সুন্দর কাটতো, দেশ দুনিয়া খবর হতো। কিন্তু এই যে আগে টিভি ছিল না, এখন টিভি দিচ্ছি, বিটিভি তো দেখছি, আর কি দরকার, ওই জায়গাতে আছে। কিন্তু ডিশ কানেকশনটা দিয়ে দেয় কারাগারের, কিন্তু বন্ধুদের সময়টা সুন্দর কাটে আধুনিক দিনের। হ্যাঁ, যদি মনে হয় যেন আমি ভারতীয় কোনো চ্যানেল এখানে দেবো না, এটা বন্ধ করে দিই। বাংলাদেশের চ্যানেল আছে 20, 30, 40টা। আজকে একটা চ্যানেলের উদ্বোধন হয়েছে, চ্যানেল আছে, এগুলো দিয়ে দেওয়া যায়। কিন্তু এই চিন্তাটাতেই আমরা আসতে পারতেছি না। এটা পুরানা চিন্তা, ধ্যান ধারণার মধ্যে আটকে না কেন তার একটি হাতে সময় নেই আলোচনা শেষ করতে চাই। অসীমদা, আলোচনা শেষ করব আমরা দুটি বিষয়ে, বাজেট এবং ভারতের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি। গোলাম মোল্লা রনি বললেন যে নতুন করে ভাবার সময়। গোলাম মোল্লা রনির গতানুগতিক বাজেট হয়, এটা মানি না, মানব না, সমালোচনা হয়, গরিব মারার বাজেট বলে, দলিত সন্নীতির কথা বলে, এগুলি মিলে বাজেটটা আগায় যায়। এবং আমরা যখন আগামী বছর বাজেট বলবো, তখন যে বাজেট আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সমর্থ হয়েছি। যে এই আলোচনাটাই পর্যন্তই থাক। আমি মনে হচ্ছে এটা বিশ্বাস করি, বাজেট নিয়ে আলোচনাটা আসলে বাজেট এক্সপার্ট অর্থনীতির মানুষগুলিকে এনে করাটা ভালো, তাহলে চুরচুলা বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া যায়। কি আমরা মাস্টার অফ অল জ্যাক অফ নান হয়ে দরকার নেই, আমরা অন্য জায়গাগুলি দেখি আর কি। দাদা, একটু ইকোনমির বিষয়ে যেটি আপনি চাচ্ছিলেন না, তারপর আমি জানতে চাই, প্রতিবেশী ভারতে মূল্যস্ফীতি অনেক কমে এসেছে, আমরা চেষ্টা করেও পারছি না। আমাদের এই কারণটাও নিরূপণ করতে গিয়ে ইকোনমিস্ট লাগবে, বুঝি না ভালো মতো আমরা আসলে। ইকোনমিস্ট লাগবে, নিজাম পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর লাগবে বা অর্থ মন্ত্রণালয়ের সচিব লাগবে, যারা এটা করবে। আমি পারবো না তা না, কিন্তু এই আলোচনাটা এইভাবে গিয়ে বলা হয় যে আর্থিক খাতে অব্যবস্থাপনা, দুর্বলতা, দুর্নীতি, নানা বিষয় যেগুলো এই তো বলতেই আছে, অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম, এর মধ্যে থেকে দাঁড়িয়ে থাকে আমরা তো এগিয়ে যাচ্ছি। তার মধ্যে অর্থনৈতিক সূচকগুলো ঊর্ধ্বমুখী, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। সমস্যা আছে, সেই সমস্যাগুলো মোকাবেলা করে এগিয়ে যাবেন। আলোচনায় যে ভারতের কথা বলতেছিলেন, এবারের পার্লামেন্টের একটা অ্যানালাইসিস দেখলাম একটা বিদেশি পত্রিকাটা খেয়াল নাই। ভারতীয় পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে এই বছর 93% হলো কোটিপতি। এটা হলে কিন্তু আলোচনা করবো না। আর আমরা এখানে বলে সব কোটিপতির, সব ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। মানে আসলে গণতন্ত্রের সুবাতাসটা বললে এই জায়গাগুলো এরকম থাকে আর কি, ওইটা ফ্যাক্টর না, দেশের সব কিছু ঠিক মতো চলছে কিনা। পার্লামেন্টে যে লোকটা বসছে সে কোটিপতি বা ফকির, এটা সমস্যা না, সে তার উপর অর্পিত দায়িত্বটুকু পালন করছে কি করছে না, সেটাই মূলত আলোচনা বিষয়বস্তু। সেই
জায়গাটা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। আর এই যে কথাগুলি বলার ক্ষেত্রে আমাদের যে বিভাজনটা কি, কিছু বেসিক জায়গায় যদি একত্রিত হওয়া যেত, বাজেট নিয়ে আলোচনা করলে সুবিধা হতো যদি আমরা সবাই মিলে বলতে পারতাম যে আমরা এরকম একটি বাজেট চাই। কিন্তু ব্যক্তি তো ব্যক্তি ডিফার করে। একজন ব্যক্তি দেখা গেল যে সে সমাজতান্ত্রিক অর্থনীতিতে লেখাপড়া করে, ডক্টরেট করে বড় হয়েছে, তার চিন্তা করে সে ধনতান্ত্রিক রাজনীতির কথা বিশ্বাসই করতে চায় না। সেই জায়গাগুলিতে দাঁড়িয়ে আমাদের একটি ঐক্যবদ্ধ অবস্থান দরকার, দেশ জাতি সব কিছু মিলিয়ে, যেটা সবাই মিলে এগিয়ে যাওয়া যাবে। সলিউশনটা হলো নির্বাচনে আমাদের সলিউশন। সবাইকে অংশ নিতে হবে যেগুলো। হ্যাঁ, অসংখ্য রকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করব।